জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এই আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতেই হবে, এর বাইরে ভিন্ন কিছু চিন্তা করার কোনো সুযোগ নেই। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা বৈঠক শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক এবং এর সিদ্ধান্তগুলো বিশ্ববাসীর কাছে নজির হয়ে থাকবে। এ ধরনের উদ্যোগ বিশ্বের আর কোথাও নেই। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে জাতির নবজন্ম ঘটবে বলেও মন্তব্য করেন তিনি। পরে ঐক্যমত্য কমিশনের এই পর্বের সভা সমাপ্ত ঘোষণা করে প্রধান উপদেষ্টা কমিশনকে ধন্যবাদ জানান। আমি এখানে আমার দলকে রিপ্রেজেন্ট করতে এসেছি, যেভাবে আলোচনার মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ হয়েছি। সবার আলোচনা আমরা যেটা দুদিন পরে চ্যালেঞ্জ হয়ে যেত, তাদের শতবার নির্বাহী আদেশের জন্য যেগুলো অপেক্ষমান আছে কিছু সময় লাগে। টেলিভিশনে সম্প্রচারিত হয়েছে, স্যার নিয়মিতভাবে আপনাদের আলোচনাগুলো দেখেছেন এবং যখনই এটা অন্যান্য দেশও লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম, যেটাতে গেছি এটা নজির হিসেবে থাকবে। এই নজির যেন খুদ বলা নজির না হয়, এটি আমার আবেদন। যে রাস্তায় আমরা শুরু করেছি সমঝোতার রাস্তা, এটার থেকে বের হবার কোনো সুযোগ আমাদের নাই। এই সমঝোতায় আমাদের আসতেই হবে। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব। এর মধ্যে কোনো দ্বিমত আর আমরা রাখবো না। উৎসব এখান থেকেই সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এদিকে সকালে রাজধানীর মোহাম্মদপুরে খিলজি রোডে পল্লী অর্থ কর্মসহায়ক ফাউন্ডেশনের PKSF ভবন 2 এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, চাকরি করার জন্য নয়, বরং উদ্যোক্তা হওয়ার জন্যই মানুষের জন্ম। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, PKSF পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মানুষ কারো চাকরি করার জন্য আসে না, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি, আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হওয়ার সুযোগটা তার আছে। সেই সুযোগটা নিল কিনা? এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা হয়েছে, বহু রকম, আমরা তালিকাও করে রাখি নাই কারো, এরকম পর্যায়ে গেছি আমরা। কাজে আরো সুযোগ আসছে বড় রকম প্রযুক্তির কারণে। একটা বড় কারণ হলো প্রযুক্তি। প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে। ফরিদপুর 4 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে পঞ্চম দিনের মতো ঢাকা, খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। এছাড়া ঢাকা, খুলনা ও ঢাকা বেনাপোল রুটের রেলপথও অবরোধ করা হয়। ফরিদপুর 4 সংসদীয় আসনে 2টি ইউনিয়ন পুনর্বহালের দাবিতে রোববার সকালে ভাঙ্গায় রেল লাইন অবরোধ করেন স্থানীয়রা। হামিরদি রেল ক্রসিংয়ে রাজবাড়ী থেকে ঢাকাগামী নকশিকাঁথা ট্রেন আটকে দেয় বিক্ষুব্ধরা। এদিকে রাস্তায় গাছের গুড়ি ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধের কারণে বন্ধ হয়ে যায় ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়কের যান চলাচল। এদিকে আন্দোলনের সমন্বয়কারী এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। এছাড়া পাবনা 1 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়াই হরতাল কর্মসূচিও পালিত হয়েছে। এদিকে বাগেরহাটেও সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। নির্বাচন কমিশন সিদ্ধান্ত থেকে সরে না আসলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধরা। যারা নির্বাচন কমিশনে আছে এরা আসলে কতটুকু কমন সেন্স নিয়ে আছে আমার আসলে জানা নাই। যে এখানে অনেক বছর যাবত আমরা সবাই একসাথে আছি, তো হুট করে এভাবে 2-3টা ইউনিয়ন অন্য জায়গায় মানেটা কি? আমাদের এই দাবি যতদিন না মেনে নেওয়া হবে ততদিন পর্যন্ত আমরা সড়ক এবং রেল দুটোই অবরোধ করে রাখবো। বেড়ার সাথে যে পাবনা 1-এর আসন ছিল সেই আসনটা পূর্ণবহাল করতে হবে। আমরা সব ধরনের প্রস্তুতি রেখেছি, যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সুযোগ নেই, তারপরেও যদি ঘটে আমরা এটা নিবারণ করার জন্য চেষ্টা করব। সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ এবং একই সঙ্গে প্রশাসনিক পুনর্নির্ধারণ, অর্থাৎ একটি উপজেলা থেকে কোনো ইউনিয়ন বিচ্ছিন্ন হয়ে অন্য কোনো উপজেলার সঙ্গে যুক্ত হওয়া, দুটো কিন্তু এক বিষয় না। এই বিষয়টার কারণে আমার মনে হচ্ছে মানুষের মধ্যে যে একটা ভুল বার্তা রয়েছে, পাশাপাশি আমার মনে হয় আন্দোলনের ক্ষেত্রে মানুষের যেই ক্ষোভটা আরো বেশি বাড়ছে।
ফরিদপুর ৪ সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে পঞ্চম দিনের মতো মহাসড়ক অবরোধ ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। এতে ঢাকার সাথে দক্ষিণবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে কৈডুবি সদর দি রেলগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মফিজুর রহমান শিপন। একটু জানাবেন, রেলপথ এখনও অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধকারীরা কিনা, এবং এতে কয়টি ট্রেনের যাত্রা এখন পর্যন্ত ব্যাহত হয়েছে? কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন যে আজকে কিন্তু অবরোধের পঞ্চম দিনে কিন্তু সকাল থেকে কিন্তু মহাসড়কের পাশাপাশি ট্রেন সড়কটাও কিন্তু অবরোধকারীরা অবরোধ করে রেখেছে। সকালবেলা খুলনা থেকে যে ট্রেনটি ঢাকা যাচ্ছিল রাজবাড়ী ফরিদপুর হয়ে ভাঙ্গা দিয়ে যেটা যাওয়ার কথা ছিল, সেটি ভাঙ্গার হামিদদি এলাকায় কিন্তু এলাকাবাসী সেটা কি অবরোধ করে আটকে দেয়। এর ফলে কিন্তু সেখানে কিন্তু প্রায় সহস্রাধিক যাত্রী কিন্তু বিপাকে পড়ে। অন্যদিকে আমি এখন যে সড়কে দাঁড়িয়ে আছি, রেল সড়ক, সেটি কিন্তু গোপালগঞ্জ এবং ঢাকা বেনাপোল এবং ঢাকা খুলনা ট্রেন কিন্তু এই সড়ক দিয়ে যাতায়াত করে, সেটাও কিন্তু অবরোধকারীদের আন্দোলনের মুখে কিন্তু সেটাও কিন্তু বন্ধ হয়ে রয়েছে। আজকে সারাদিন কিন্তু এই অঞ্চলে দক্ষিণ পশ্চিম অঞ্চলে কোনো ট্রেন ঢাকা যায়নি এবং ঢাকা থেকে কোনো ট্রেন কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলে প্রবেশ করতে পারেনি। এটি হচ্ছে ট্রেনের সর্বশেষ খবর। অন্যদিকে সড়কের কথা যদি বলতে হয়, সেক্ষেত্রে বলতে হবে ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়কের ফরিদপুরে ভাঙ্গার উপর যে ইন্টারচেঞ্জ রয়েছে, সড়ক রয়েছে, সেই সড়কের উপর দিয়ে কোনো যানবাহন কিন্তু চলাচলের সুযোগ নেই। শুধুমাত্র অবরোধকারীরা গতকালকে সংবাদ সম্মেলনে বলেছিল যে জরুরি ওষুধের গাড়ি, অ্যাম্বুলেন্স সহ গণমাধ্যম কর্মী এবং নিত্যপণ্য, বিশেষ করে কাঁচামাল, এই গাড়িগুলো মূলত তারা অবরোধের আওতামুক্ত থাকবে, সেই গাড়িগুলো মূলত ছাড়া হয়েছিল। আমি কথা বলেছিলাম স্থানীয় প্রশাসনের সাথে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে। তিনি বলছেন যে আমাদের পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী, যৌথ বাহিনী সব প্রস্তুত রয়েছে। আমরা অবরোধকারীদের সাথে দফায় দফায় কথা বলেছি। আজ দুপুর 3টার দিকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের সঙ্গে ব্রিফ করেছে এবং তিনি বলেছেন যে 4টে থেকে 5টার পরে কিন্তু তারা চেষ্টা করবে যে অবরোধকারীদের অবস্থান যদি কোনো রকম নমনীয় না হয়, সেক্ষেত্রে তারা আইনগত ব্যবস্থা নেবে, এমনটি জানিয়েছেন। তবে সর্বশেষ খবর যেটি বলছি সেটা হচ্ছে অবরোধকারীদের ঘোষণা ছিল সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তাদের ঘোষণা ছিল যে তারা অবরোধ করবে, এবং সেই অবরোধ থেকে বোধহয় 1 ঘন্টা তারা এগিয়ে 6টা নাগাদ তারা হয়তো গাড়ি ছাড়ার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি। যে কারণে কিন্তু প্রশাসনের যে আইন শৃঙ্খলা বাহিনী মুভমেন্টে যাওয়ার যে পদক্ষেপ ছিল, সেটা কিন্তু দেখছি না। তা মানে বলতে হয় যে প্রশাসনের সাথে অবরোধকারীদের একটি কথাবার্তা চলছে, এমনটি আমরা জানতে পেরেছি। তো আপনাকে বলতে হয় যে এই অবরোধের ফলে কিন্তু এই অঞ্চলের মানুষের যেমন দুর্ভোগ হচ্ছে, তেমনি কিন্তু অবরোধকারীদের কিন্তু বেগত কষ্ট হচ্ছে। অবরোধকারীরা বারবার বলছে যে দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি, সেই দাবিটা আমাদের প্ল্যানের দাবি, আমাদের দাবিটি সরকার প্রধান এবং নির্বাচন কমিশন সদাই বিবেচনা করলে আমরাও বাড়ি ফিরতে চাই এবং অবরোধ মানুষের মুক্ত সুন্দরভাবে তারা যার যার গন্তব্যে যাক, সেটাও আমরা চাই। তো এই ছিল সর্বশেষ ফরিদপুরের অবরোধের খবরাখবর। ফরহাদ। ফরিদপুর 4 সংসদীয় আসন পুনর্বিন্যাসের দাবিতে পঞ্চম দিনের মতো মহাসড়ক অবরোধ ও রেলপথ অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মফিজুর রহমান শিপন। এদিকে বিকেলের মধ্যে ফরিদপুরের সড়ক ছেড়ে না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। আন্দোলন করার অধিকার সবার আছে উল্লেখ করে তিনি বলেন, লাখ লাখ মানুষকে ভোগান্তিতে ফেলা কোনোভাবেই যৌক্তিক নয়। ফরিদপুরে মনে হয় 2টা ইউনিয়ন আগের যে সংসদীয় আসনে ছিল, ওইটা থেকে মনে হয় আরেকটা সংসদীয় আসনে দিয়ে দিয়েছে। এটা আমাদের সাথে এটা কোনো সম্পর্ক নাই। এটা হলো ইলেকশন কমিশন এটা তারা করছে, এবং এটা তারা পরে আবার তাদের শুনছে, যুক্তিতর্ক দেওয়ার পরও তারা সবাই বসে এটা নির্ধারণ করছে। এখন এই নির্ধারণটা নিয়ে ওই এলাকার লোকজনের ভিতরে একটাই, তাদের যদি কোনো রকমের ক্ষোভ থাকে, এটা তারা প্রপার চ্যানেলে জানাবে। কিন্তু এটার জন্য এই জনকে ইসের ভিতরে নিয়ে আসা, এটা কিন্তু কোনো অবস্থায় যুক্তিযুক্ত না। ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে 5 জন হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য। শীর্ষ 3 পদে থাকা ভিপি আবু সাদিক কায়েম, জিএস এসএম ফরহাদ ও এজিএস মহিউদ্দিন খানের সাথে আছেন পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং কার্যনির্বাহী সদস্য সাবিকুন নাহার তামান্না, যা গেজেট আকারে শিগগিরই প্রকাশ করা হবে। রোববার সকালে নবগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন ডাকসুর সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। গঠনতন্ত্র অনুযায়ী পারস্পরিক পরিচিতিও হয়েছে প্রথম সভায়। সভা শেষে সংবাদ সম্মেলন করেন বিজয়ীরা। যে মতেরই হোক না কেন, আজ থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে সবার জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন SM ফরহাদ। যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার প্রতিটি বাস্তবায়ন করা হবে বলে জানিয়ে ভিপি আবু সাদিক কাইম বলেন, আমরা নেতা নই, আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি। নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর শিক্ষার্থীদের কাছে গিয়েছি, এখনো একইভাবে যাব। সাদিক কাইম আরও বলেন, এখানে হার বলতে কিছু নেই, আমরা সবাই জিতেছি। বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী জিতেছে। সিদ্ধান্ত হয়েছে জেনারেল মেম্বার যেহেতু সবাই জেনারেল মেম্বার, এখানে কম্পারিজন করা কঠিন। তো যিনি বেশি ভোট পেয়েছেন, সবচাইতে বেশি সর্বাধিক, তাকেই আমরা সিনেটে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি। তিনি হচ্ছে সাবিকুর নাথ তামান্না, যিনি পরিবহন সম্পাদকে যিনি নির্বাচিত হয়েছেন, তাকে আমরা অন্যতম আরেকজন যাতে তাদের প্রতিনিধিত্ব করতে পারে। মোট 5 জন হচ্ছে, তিনি আসিফ আব্দুল্লাহ, এই মোট 5 জন সিনেটে থাকবেন। আমরা কেউ জয় অথবা পরাজয় হয়নি, হার জিতের কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম, আমরা প্রত্যেক শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করব, তাদের কথা শোনার চেষ্টা করব। শিক্ষার্থীদের ন্যায্য দাবি পূরণ করাই প্রথম কাজ হিসেবে দেখছেন জাকসুর নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। এ সময় পরাজিত প্রার্থীদের সঙ্গে নিয়েই শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে চান তিনি। আমাদের প্রথম কাজ থাকবে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়াগুলো আছে সেই চাওয়া পাওয়াগুলোকে পূর্ণতা দেওয়া। যারা হেরে গেছে, কেউ আমার বন্ধু, কেউ ছোট ভাই, তো আমি অবশ্যই তাদেরকে একসাথে নিয়ে কাজ করতে চাই। কেননা তারাও তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং জাকসুকে ঘিরে তাদের কিন্তু অনেকগুলো সুন্দর যে চিন্তাভাবনা সেগুলো ছিল। হয়তো তারা নির্বাচিত হতে পারেনি, অনেকে হয়তো আমার চেয়ে কিছু কম ভোট পেয়েছেন। তো আমি চেষ্টা করব জাকসুকে ঘিরে তাদের যে সুন্দর সুন্দর ইশতেহার ছিল বা পরিকল্পনা ছিল, যেগুলো হয়তো আমার ইশতেহারে নেই, তো আমি তাদের যে সুন্দর পয়েন্টগুলো আছে সেগুলো নেওয়ার চেষ্টা করব এবং তাদেরকে নিয়ে একসাথে আগামীতে নতুন একটা জাহাঙ্গীরনগর বিনির্মাণ করতে চাই। জাকসুর মনোনয়ন ফর্ম বিতরণের প্রথম দিনে কেন্দ্রীয় সংসদে 26 ও হল সংসদে 2টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত চলে এই কার্যক্রম। জাকসু ভবনের 2য় তলায় অস্থায়ী নির্বাচন কমিশন কার্যালয় থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে ফর্ম বিতরণের এই কার্যক্রম, আর জমা দেয়া যাবে বুধবার পর্যন্ত। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকাও। এতে নতুন করে যুক্ত হয়েছে 1764 ভোটার। ফলে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে 27,634 জন। আগামী বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে রোববার প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা, আর আপত্তি গ্রহণের পর 26 সেপ্টেম্বর ঘোষণা হবে চূড়ান্ত তালিকা। যদিও মোট পদ সংখ্যায় কোনো হেরফের হয়নি, কেন্দ্রীয় সংসদে মোট পদ সংখ্যা 28। প্রায় 3 যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আমাদের সেশন জট, হল ক্যান্টিনের খাবার, যাতায়াতের অসুবিধা বা আমরা থাকতে পারছি না, এই রকম বিভিন্ন যত আনুষঙ্গিক কাজ আছে সব নিয়ে আমার কাজ করার ইচ্ছে। আমি যেহেতু প্রথম মনোনয়ন প্রার্থী, প্রথম সবার আগেই মনোনয়ন ফর্মটা সংগ্রহ করছি, এটা আসলেই খুবই ভালো লাগতেছে আর কি। আমার আরও 3 দিন আমরা মনোনয়নপত্র বিতরণ করব। তো শুরুতে ভালো লাগছে, একজন ছাত্র এসেছিল হল চাকসুর জন্য মনোনয়নপত্র সংগ্রহ করে, সে অলরেডি নিয়ে গিয়েছে। তো আমরা আশা করছি আমাদের 3:30টা পর্যন্ত মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময় আছে, আরও ছাত্রছাত্রী আসবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন 26টি বিশ্ববিদ্যালয়ে জামায়াতের উপাচার্যরা সরকারের কিছু লোকের সঙ্গে মিশে একাকার হয়ে ডাকসু এবং জাকসুতে একচেটিয়া ফলাফল চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এই অভিযোগ করেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, তারা বিগত দিনে বারবার আওয়ামী লীগের সঙ্গে জোট করেছে, রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় মিলে জাতীয়তাবাদী শক্তিকে তাড়ানোর নীল নকশা করেছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা উদ্দেশ্য সাধনের জন্য সরকারের কিছু মানুষের সাথে যোগসূত্র হয়ে তিনি হাত পা বেঁধে একটা একচেটিয়া নির্বাচন করার প্রচেষ্টা তিনি করেছেন, যাতে একচেটিয়া একটা ফলাফল তৈরি করা যায়। কোনো একটা
গভীর নীল নকশা তৈরি হচ্ছে কিনা, যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে উঠতে আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এখন এদেরকে ঘায়েল করতে হবে, এই একটা কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা সেটা আজকে মানুষ। জুলাই সনদ বাস্তবায়ন, জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি নিষিদ্ধ সহ 5 দফা দাবিতে আন্দোলনে যাচ্ছে খেলাফত মজলিস। সকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন দলের আমির মামুনুল হক। জানান, সরকারের সাথে বোঝাপড়ার ঘাটতি থেকেই দাবি আদায়ে আন্দোলনে যাচ্ছেন তারা। এ সময় সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে বলেন, নির্বাচনের তারিখ ঘোষণায় একটি দলকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর প্রক্রিয়া গ্রহণের দাবি জানিয়ে বলেন, ক্ষমতায় গিয়ে প্রতিশ্রুতি ভুলে যাওয়ার অতীত অভিজ্ঞতা থেকে সনদ বাস্তবায়ন সংসদের হাতে ছেড়ে দেওয়ার বিপক্ষে তারা। যুগপৎ আন্দোলনের বিষয়ে সমমনা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। দাবি আদায়ে 18 সেপ্টেম্বর বিকেলে রাজধানীতে বিক্ষোভ মিছিল, 19 তারিখ বিভাগীয় শহর এবং 26 সেপ্টেম্বর জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন মামুনুল হক। এগুলো দেশের জনগণের অধিকার এবং দেশের সার্বভৌমত্ব ও সমৃদ্ধ ভবিষ্যতের স্বার্থে এই দলটিকে রাজনৈতিক মাঠে রাখা যৌক্তিক নয়। আমরা পুনর্ব্যক্ত করছি, জাতীয় পার্টি সহ 14 দলের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটি দলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, এটি লেভেল প্লেইং ফিল্ডকে নস্যাৎ করতে পারে। আমরা মনে করি যা হওয়ার হয়েছে, আগামী দিনের সরকারের কোনো কার্যক্রমে যেন কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব প্রকাশ না পায়। 48 ঘন্টার মধ্যে নুরুল হক নূরের উপর হামলাকারীদের আইনের আওতায় না আনলে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রোববার দুপুরে ঢাকা মেডিকেলে নূরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি। একই সাথে অপরাধীদের আইনের আওতায় না আনার ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন দলটির নেতারা। জানান, গতকাল নূরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে নূরকে বিদেশে নেওয়ার ঘোষণা দিয়েও সরকার টালবাহানা করছে মন্তব্য করে সরকারের এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেন দলটির নেতারা। জানান, প্রয়োজনে দল এবং পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে। গত 19 আগস্ট গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সভাপতি নুরুল হক নূর সংবাদ সম্মেলন করার সময় হামলার শিকার হন। এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, যারা এই ঘটনার নির্দেশদাতা, তাদেরকে চিহ্নিত করে আমরা বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে 48 ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দিব, সরকার কিন্তু আমাদেরকে আর থামাতে পারবে না। আমরা এখনই বলছি না, কিন্তু সেটি হতে পারে যমুনা ঘেরাও অথবা সচিবালয় ঘেরাও। পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়ে প্রবাসীরাও ত্রয়োদশ নির্বাচনে ভোট দিতে পারবেন। মালয়েশিয়ায় কুয়ালালামপুরে রোববার প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা নিশ্চিত করেন ইসি আনোয়ারুল ইসলাম। অ্যাপে নিবন্ধিত প্রবাসীরা কেবল উল্লেখিত দেশ থেকেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন বলেও জানিয়েছেন ইসি। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল অ্যাপ স্টোর থেকে পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপসের মাধ্যমে যখন আপনারা নিবন্ধিত হবেন, আপনারা প্রবাসী ভোটার হিসাবে তালিকাভুক্ত হবেন এবং যারা নিবন্ধিত হবেন তারা শুধুমাত্র পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোটটা দিতে পারবেন। এখন দেখা গেল যে আপনি নিবন্ধন করেছেন যে আমি মালয়েশিয়া থেকে ভোট দিব, কিন্তু ফরচুনেটলি আনফরচুনেটলি আপনি ভোটের দিন বাংলাদেশে আপনার বাড়িতে উপস্থিত, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনার সুযোগটি থাকবে না। হয়রানি কমাতে সেবা খাতে স্বচ্ছতা বাড়াতে চায় অন্তর্বর্তী সরকার। তাই কর আইনজীবীদেরকে সেবা গ্রহীতাদের হয়রানি না করার অনুরোধ জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। রোববার আগারগাঁওয়ে রাজস্ব ভবনে TR এমস
সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার পরবর্তী নির্বাচিত সরকারের জন্য সহায়ক হবে। আগামী বছর থেকে কর্পোরেট কর পুরোপুরি অনলাইনে বাধ্যতামূলক করা হবে। এবছরই তৈরি করা হবে কর অ্যাপস। এ সময় এনবিআর এর চেয়ারম্যান বলেন, সরকারের কর রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়াকে সহজ করার একটি গুরুত্বপূর্ণ ধাপ TRMS। ইতোমধ্যেই করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে এনবিআর। আপনার ট্যাক্স লয়ারের কিন্তু আজকে যেটা বেশিরভাগ সময় আমরা করেন, কারণ আমি আমার ট্যাক্স যাই হোক টাকা পয়সা কম ট্যাক্স দিতে হয়তো প্রত্যেক বছর আমি যেতে পারি না, একজনকে দিয়ে দিই আর কি। আপনারা যেহেতু খুব দ্রুত একটা জিনিস হলো আপনার দ্রুত যে যারা সার্ভিস যাবে তাদেরটা আপনার ডিসপোজ অফ করবে, বেশি দিন ঘুরে ট্রেনের না আর কি আসবে। কারণ হয় কি আছে না, আমার একটা কথা যায়, রসগোল্লা মাথার উপর দিলে খারাপ, এটা প্লেটে দিতে হবে, মাথার মধ্যে যদি খা বেড়া তুই রসগোল্লা মাথার মধ্যে দিয়ে দিল। আপনারা যদি ক্লায়েন্টরে বলে বেটা আজকে আসো, কালকে আসো, পরশু আসো, এটা তো তারা একটু হয়রানি হবে, তাই না? হ্যাঁ, যথাসম্ভব যখন আসতে করবেন এই জিনিসটা আপনাদের অনুরোধ রইল। কারণ আগামী 16 ডিসেম্বরের পর থেকে বাণিজ্যিক ভূমি নিবন্ধন শতভাগ অনলাইনে করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। আশিক চৌধুরী বলেন, সরকারি প্রতিষ্ঠানে ম্যানুয়াল সার্ভিস চালু থাকা পর্যন্ত ডিজিটাল সেবা কার্যকর হবে না। এজন্য বিডার সব কার্যক্রমকে ধাপে ধাপে ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে। জানান, ডিজিটাল সেবা গ্রহণে গ্রহীতাদের আগ্রহ তুলনামূলক কম থাকায় এ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। চলতি বছরই এ বিষয়ে পাইলট প্রকল্প নেওয়া হবে। এ সময় বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মের নতুন করে নিবন্ধন অধিদপ্তরের 5টি সেবা যুক্ত করার কার্যক্রম উদ্বোধন করা হয়। এখন থেকে ভূমি নিবন্ধন ও লাইসেন্স সহ বিভিন্ন সেবা অনলাইনে পাবেন বিনিয়োগকারীরা। ব্যবসা সংক্রান্ত যাবতীয় সরকারি সুবিধা বা যাবতীয় সরকারি সার্ভিস যেগুলা, সেই সার্ভিসগুলা একটা ডিজিটাল সিঙ্গেল প্ল্যাটফর্ম থেকে আমরা প্রোভাইড করব। এই এখন যেভাবে আমরা করি এটা আসলে খুবই কনফিউজিং সবার জন্য, আমাদের জন্য কনফিউজিং, ব্যবসার জন্য তো অবশ্যই কনফিউজিং, আমার নিজের জন্য কনফিউজিং, আমিও নিজে ঠিক শিওর না যে এটা কিভাবে কাজ করে। সো মিডিয়াম টু লং টার্মের মধ্যে আপনারা একটা ম্যাটেরিয়াল চেঞ্জ দেখতে পারবেন। এটা নিয়ে আসলে অলরেডি ব্যাক এন্ডে একটা কাজ করা হচ্ছে। আগামীকাল ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার সকাল 11টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে মোট 12 জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। রোববার সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম এ কথা জানান। প্রতিটি পুরস্কারের মূল্যমান 1 লাখ টাকার প্রাইজ বন্ড, প্রত্যেককে একটি করে সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেটও দেওয়া হবে। 5টি ক্যাটাগরিতে মোট 12 জনকে পুরস্কার দেওয়া হচ্ছে। ব্রিফিংয়ে জানানো হয়, 5টি ক্যাটাগরির প্রতিটিতে 3 জনকে এই পুরস্কার দেওয়ার সুযোগ থাকলেও উপযুক্ত প্রার্থী না থাকায় এবার 12 জন এই পুরস্কার পাচ্ছেন। আইনের আওতায় আমরা একটা নীতিমালা প্রণয়ন করেছি কিভাবে তাদেরকে বাছাই করব। সেই বাছাই প্রক্রিয়াটা দীর্ঘ একটি লম্বা বাছাই প্রক্রিয়া, উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে। তারই প্রেক্ষিতে নির্বাচিত করা হয়েছে এবং আমরা 12 জন যুব, নারী এবং মহিলা এবং নারী তাদেরকে আমরা এখানে নির্বাচিত করেছি। যারা উদ্যোক্তা বিভিন্ন ক্ষেত্রে আমাদের যুব নারী আছেন আমাদেরকে অনুপ্রাণিত করা এবং মাননীয় প্রধান উপদেষ্টার হাত থেকে যখন এই অ্যাওয়ার্ডটি গ্রহণ করবে তারা আরও অনুপ্রাণিত হবে। গত বছর 5 আগস্ট আশুলিয়ায় 6 জনকে গুলি করে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। কাল এই মামলায় সাক্ষ্য গ্রহণ সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, তাদের হাতে অকাট্য প্রমাণ রয়েছে যা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। চলতি মাসের 29 তারিখের মধ্যে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে প্রসিকিউশন। এছাড়া এদিন ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলার 5 দিনের সাক্ষ্য গ্রহণ
ও ট্রাইব্যুনাল 1-এ চানখারপুলের 6 জনকে হত্যা মামলার 7ম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। এনটিআরসি এর 6ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত শিক্ষকদের 2 দাবি মেনে নেওয়া হয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শিক্ষা উপদেষ্টা। দুপুরে সচিবালয়ের শিক্ষকদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানান শিক্ষা সচিব রেহানা পারভিন। সকালে 2 দাবি নিয়ে রাজধানীর শাহবাগে অবস্থান নেন এনটিআরসি নিবন্ধিত 18তম শিক্ষক নিবন্ধনের সুপারিশ বঞ্চিতরা। তারা বলছেন, নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ 16,000 প্রার্থীকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিতে হবে। এর আগে গত 19শে আগস্ট 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়। সেখানে 1 লাখের বেশি পদের বিপরীতে মাত্র 41,500 প্রার্থী সুপারিশ প্রাপ্ত হন। চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল ও লালদিয়ার চরে বিদেশি অপারেটর নিয়োগ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিকরা। সকালে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এ মিছিলে যোগ দেন কয়েকশো শ্রমিক। এ সময় শ্রমিক নেতারা বলেন, চট্টগ্রাম বন্দর শুধু বাণিজ্যিক কেন্দ্র নয়, এটি দেশের অর্থনীতির কেন্দ্র। চট্টগ্রামের এ সমুদ্র উপকূল ভূ কৌশলগত কারণে পরাশক্তিগুলোর জন্য গুরুত্বপূর্ণ। তাই বাণিজ্য ছাড়াও সারা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য এ বন্দরের গুরুত্ব আছে। বক্তারা বলেন, অতীতে ব্রিটিশ সহ নানা বণিক গোষ্ঠী বাণিজ্য সমৃদ্ধির কথা বলে এদেশে তাদের সাম্রাজ্য বিস্তার করেছে। তাই বিদেশিদের সাথে এ ধরনের কোনো চুক্তি থেকে সরে আসতে সরকার ও বন্দর কর্তৃপক্ষকে আহ্বান জানান তারা। কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় নিলেন লালন কন্যা হিসেবে খ্যাত ফরিদা পারভিন। বৃষ্টিস্নাত সকালে শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ আনা হয় শহীদ মিনারে। সেখানে প্রথমেই শ্রদ্ধা জানায় সংস্কৃতি মন্ত্রণালয়। এরপর একে একে বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কণ্ঠশিল্পী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান এই কণ্ঠশিল্পীকে। লালন সঙ্গীতের পাশাপাশি আধুনিক বাংলা গান ও নজরুল সঙ্গীতে তার দখল ছিল চোখে পড়ার মতো। তার বিদায়ে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন শেষ শ্রদ্ধা জানাতে আসা মানুষেরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয় এই কণ্ঠশিল্পীকে। সেখানে নিজ বাড়িতে তার দাফন সম্পন্ন করা হবে। আমাদের সংস্কৃতির জগতের, এমনকি বিশ্বব্যাপী যে সংস্কৃতির জগৎ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্য নিয়ে, সেই জগতের উনি একদম উজ্জ্বল নক্ষত্র। তার মতো সঙ্গীত শিল্পী এটা তো আর যুগে যুগে আসবে না। আপনারা জানেন যে তিনি তাকে সবাই বলতো লালন সম্রাজ্ঞী। তো এটা অপূরণীয় ক্ষতি। লালন সাহেবের গানকে আমাদের নগরের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। আমরা নাগরিক যারা নগরে যারা থাকি তাদের সাথে পরিচয় করেছে এবং সারা বিশ্বে ওনার মাধ্যমে লালনের গানের একটা বিশাল প্রচার এবং প্রসার হয়েছে। বাংলাদেশের সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি নৌবাহিনী সদর দপ্তরে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। নৌবাহিনীর সদর দপ্তরে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান নৌবাহিনী প্রধান। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করেন নৌবাহিনীর একটি সুসজ্জিত দল। সাক্ষাতে নৌবাহিনীর প্রধানের সাথে কুশলাদি বিনিময় করেন তিনি। এ সময় দুই দেশের পেশাগত ও সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে ফলপ্রসূ বৈঠক হয়। এছাড়া দেশের সশস্ত্র বাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। নিখোঁজের 40 ঘণ্টা পর নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদী থেকে 3 জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা জানান, রোববার সকালে 8:45টার দিকে 5হাট গ্রামের কিনারায় 2 জনের মরদেহ ভাসতে দেখা যায়। এরপর উদ্ধার করেন স্থানীয়রা। আর
দুপুরে আরও একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে শুক্রবার বিকেলে গাজীপুর ইউনিয়নের ৫ হাট চরপাড়া এলাকার ধনু নদে মাছ ধরার নৌকার ধাক্কায় স্পিড বোট উল্টে ৩ শিশু ও ১ নারী নিখোঁজ হয়। এছাড়া গুরুতর আহত অবস্থায় রোজিনা আক্তার নামের একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ৬ মাসের মধ্যে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা জানিয়েছেন নেপালের অন্তর্বর্তীকাল প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে একথা বলেন তিনি। এ সময় আগামী বছরের ৫ মার্চ নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান সুশীলা কার্কি। নির্বাচন আয়োজনের পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে জেনজি প্রজন্মের ভাবনা অনুযায়ী কাজ করতে হবে উল্লেখ করেন তিনি। এদিকে সরকার বিরোধী বিক্ষোভ শেষ হলেও প্রাণহানি বেড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এদিকে নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মার নির্দেশে আন্দোলনরত জেনজি শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে বলে জানিয়ে অভিযোগ করেছেন দেশটির সাবেক এক সংসদ সদস্য। চিফ ডিস্ট্রিক্ট অফিসার দিল কুমার তামাং এর কাছে এ নিয়ে আনুষ্ঠানিক একটি অভিযোগপত্র জমা দিয়েছেন কপিলা বস্তুর সাবেক পার্লামেন্ট মেম্বার অভিষেক প্রতাপ শাহ। সেখানেই বলা হচ্ছে আন্দোলন থামাতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের শিক্ষার্থীদের উপর ওপেন ফায়ারের নির্দেশ দেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি। নেপাল নিউজ জানিয়েছে নিহত ও গুরুতর আহত জেনজি শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করেছেন সাবেক সংসদ সদস্য। এদিকে ভেঙে দেয়া পার্লামেন্ট পুনর্বহালে রাষ্ট্রপতিকে চাপ দিচ্ছে নেপালের ৮টি রাজনৈতিক দল। সামরিক জোট ন্যাটোর সদস্যগুলোর রাশিয়া থেকে তেল কেনা বাদ দেয়া সহ সুনির্দিষ্ট কিছু শর্ত মানতে মস্কোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত ওয়াশিংটন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইউক্রেন যুদ্ধ বন্ধ ইস্যুতে সমঝোতায় আসতে বারবার রাশিয়াকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু ক্রেমলিন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না দেখানোয় এবার মস্কোর উপর বড় ধরনের বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবলেন ট্রাম্প। পাশাপাশি রাশিয়া থেকে খনিজ তেল কেনা বন্ধ না করলে ন্যাটোকে চীনের উপর ৫০ থেকে ১০০% শুল্ক আরোপের পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতের পর রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। এ তালিকায় তৃতীয় স্থানে আছে তুরস্ক। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ৩২ সদস্য রাষ্ট্রের মধ্যে তুরস্ক ছাড়াও মস্কো থেকে খনিজ তেল আমদানি করে হাঙ্গেরি ও স্লোভাকিয়া। সম্মিলিত সামরিক মহড়ার কারণে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়াকে ফল ভোগ করতে হবে বলে সতর্ক করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার বোন কিম ইয়ো জং। রোববার এমন তথ্য জানিয়েছেন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA। আগামী ১৫ সেপ্টেম্বর সোমবার থেকে বার্ষিক সামরিক মহড়া ফ্রিডম এজ শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ও মিসাইল হুমকির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আকাশ ও নৌপথে অভিযান এবং সাইবার ক্ষমতা উন্নত করার পরিকল্পনা আছে এই ৩ দেশের। দক্ষিণ কোরীয় সেনাবাহিনীকে সতর্ক করে কিম জন উনের ক্ষমতাধর বোন কিম ইয়ো জং মন্তব্য করেছেন, ভুল জায়গায় ত্রিদেশীয় শক্তি প্রদর্শন খারাপ পরিণতি ডেকে আনতে পারে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের অর্থনৈতিক অঞ্চল চলাচলকারী একটি জেলেবাহী নৌযান দখলে নেয়ার অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন। তিনি জানান, ৯ জেলেবাহী নৌযানটিকে কোনো কারণ ছাড়াই আটকে দেয় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। প্রায় ৮ ঘন্টা ধরে জেলেদের জিম্মি করে রাখা হয়েছিল বলেও জানান তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ক্যারিবিয়ান অঞ্চলে উত্তেজনা বাড়াচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। এর আগে গেল সপ্তাহেও ভেনেজুয়েলার একটি নৌযানে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে মার্কিন নৌবাহিনী। সে সময় ট্রাম্প অভিযোগ তুলেছিল নৌযানে থাকা আরোহীরা ন্যারকোটিক্স নামে একটি মাদক বহন করছিল। তবে ট্রাম্পের অভিযোগকে উড়িয়ে দিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
এবার খেলার খবর। টি-20তে 140 এখন আর আদর্শ রান নয়। হংকংয়ের বিপক্ষে রান রেট বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল। টি-20তে প্রচেষ্টা আরও ভালো হওয়া দরকার বলে মনে করেন বিসিবি পরিচালক আকরাম খান। বিকেলে রাজশাহী স্টেডিয়ামে NCL টি-20 খেলা শেষে একথা বলেন তিনি। অনিশ্চয়তা দেখা দিলেও শেষ পর্যন্ত আসরের গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামছে ভারত ও পাকিস্তান। শুধুই ম্যাচ ছাপিয়ে দুই দেশের মর্যাদার লড়াই হয়ে ওঠা ভারত পাকিস্তান দ্বৈরথ হয়ে উঠেছে ক্রিকেটের এল ক্লাসিকো। দুই দলের ম্যাচ ঘিরে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়াচ্ছে IPL PSL ক্লাবগুলো। সময়ের পরিক্রমায় আবেদন কমলেও এটিই এই টুর্নামেন্টের সবচেয়ে হাই প্রোফাইল ম্যাচ। ওয়ানডে পরিসংখ্যানে এখনও ঢের এগিয়ে পাকিস্তান, কিন্তু টি-20তে 13 বারের দেখায় 3/4 ম্যাচ জিতেছে ভারত। প্রতিবেশী দেশের 9 জয়ের বিপরীতে পাকিস্তানের জয় মাত্র 3টি। আর ড্র হওয়া ম্যাচটিও ব্যতিক্রমী ইতিহাসের সাক্ষী। বল আউটে যেখানে জয় পেয়েছিল ভারত। এশিয়া কাপের টি-20 ফরম্যাটে সর্বমোট 3 বারের লড়াইয়ে 2 বারই প্রতিপক্ষকে হারিয়েছে ভারত। তবে 2022 সালের সুপার 4 ক্লাসে সবশেষ ম্যাচ জিতে নেয় পাকিস্তান। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।